প্লিজ, জাস্ট ওয়ান কিস। তোমার মাথা ঠিক নেই, কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন, এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যে সে কোনো উত্তপ্ত ইস্পাতে হাত দিতে চাইছো। কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দুমাত্র সাহায্য করব না। ওকে, কাম অন বাবু। তবে এরপর যা হবে তার জন্য কিন্তু তুমিই দায়ী। একটা কিস করার জন্য এত কথা। সেদিন রাতে তো বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করেছো। বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে, লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো এই মেয়ের? কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো, জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি, তা বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়নার শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেটের উপর রাখলো। জিয়ান পেছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট। এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পিছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দু হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তারপর খাবেন ধুলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এইড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। উফ, সরি। আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী। সরি রেজা। তাই ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পারছো না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জংলি বিল্লির মতো কেউ কামড়ে দেয়। আমি দেখাবো আমাকে কোনো এক হিংস্র বাঘ কীভাবে কামড়েছিল, তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40। ঘুমিয়ে পড়ুন। ভোর হোক, আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছি। ওকে ডিয়ার হাজব্যান্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দেই। বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কমফোর্টারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফোর্টার লজ্জা পাচ্ছে। ছি, একটা কমফোর্টারকেও ছাড় দিচ্ছেন না? ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে। নিঃশব্দে কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলঞ্জনার পাশে বসলো। নীলঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে,
অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম। নীলঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ায় যুদ্ধ মানে? লাবিব নীলঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, এতদিন তো আমাকে বাধা দিয়েছো, আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই। আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। শরীর পাওয়া মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলেই নীলঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল, আবার ওই বাড়িতে যে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে? সব কিছু এত সহজ? ছেলে তো আমার একার, ছেলে যার জন্মের হবে তো তারই মতোই। ঘাট তেড়ামি তো আমার থেকে পায়নি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ। নিজের ভাইয়ের বিয়েতে ও আসলো না। এর সে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনাবার? আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কাল রিসিপশন, মানুষ দাওয়াত দেওয়া আছে, তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগেই চুপি স্বরে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো, উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছো আম্মু? কল করেছি নাকি তোর কর্ম করিয়েছি? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি, কিভাবে আনবি আমি জানি না। কাল রিসিপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া আছে, আর তুই আমাদের কিছু না জানিয়েই চলে গেছিস। এসবের কি দরকার ছিল? তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে? তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরেও ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী। তার মর্যাদা রক্ষার দায়ভার তোর, নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে, তবে কি এর সাথেই বাকিটা জীবন কাটাতে হবে? এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে। এই বলে দিলাম। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? তারা না? তাহলে অন্ধকার। রাত যত নিকষ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন। তুমি ঘুমাও। ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও। আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি বাটপার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন আমার ক্লাসের রোল নম্বর কত, ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের শাখায় 100 জন, তাহলে আর কত হলে 95 হইতো। আপনি আমাকে ইনসাল্ট করছেন? আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন, আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষার নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বললেই বিয়ে করতে হবে? আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না? আচ্ছা আমার ভুল হয়েছে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না, কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চলো আমরা লুডো খেলি। না আমি ঘুমাবো, ভোর হতে বেশি সময় বাকি নেই। আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো?
আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিউর কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। তোমার কাছে ছোট একটা আবদার। আয় হায়, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামার বাড়িতে, আমার কাছে না। একটা অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ? আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই। আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে। নয়নার ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন আপনি। টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনে পড়ে না। আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নার সাথে আটকে গিয়েছিল। আপনি রেগে গিয়ে বলেছিলেন, ওড়না সামলে রাখতে না পারলে পড়ার কি দরকার? তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত, আপনাকে আমি মিথ্যা কেন বলবো? আপনিই ছিলেন ওটা, আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে? আরে একা একা মানে? ফুপ্পির সাথে গিয়েছিলাম। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন, আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা। ব্ল্যাক কোট, সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা। এর জন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো। আমরা ভোরেই চলে যাব বাসায়। পরশু আমার ডিউটি শুরু। আগামীকাল রাতেই চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যেও আমার নাম। মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আপনি চলে যাওয়ার পরে কি হবে? কিছুই হবে না। তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে। আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়ে ও মুছে দিতে পারবে না। ক্ষমা চাইব সেই যোগ্যতাটুকু আমার নেই। আমায় ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না, সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না। কোনো দিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই। জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপালে আলতো করে শুয়ে দিতে। নীলঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। লাবিব বেটের উপরে বেঘরে ঘুমাচ্ছে। নীলঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল, সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছুই লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে আশা? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম, সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ কষ্ট তাকে বিন্দু মাত্রও স্পর্শ করতে পারল না। নীলঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান নীলঞ্জনার হাতের উপর হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু একটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকে কিস করব, কালকে হাক করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরও কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে। শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠো করে ধরল। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক, শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল। ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো।
মেসেঞ্জারে ঢুকতেই বুক কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ের হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোনো অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্স উকি দিল। নিকনেম এখনো মাই হার্ট দেওয়া, কত শত টেক্সট। লাস্ট টেক্সট ছিল ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে যেয়েও থমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ডিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেয়ে আবার উঁকি দিল জিয়ানের ইনবক্স। টাইপিং করলো, পারলে ক্ষমা করে দিও আমাকে, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে, নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, ক্ষমা করে দিও। রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গা, সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই দু হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, হেই সুনয়না, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी সুন্দর হু मैं কিয়া কারু। বিয়ে করতে চাইতাম সুন্দর করে, বউ সাজাতে, বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি, তোর তো বিয়েই শেষ। দূর যাও, একটা বিয়ে হলো, স্বামী থাকবে বিদেশে, পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্ত দানার মতো পানির ফোঁটা টুপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন ফর্সা, জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মনে মনে বলে, বাপরে কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়ল নয়নার দিকে। লিটল পরি লাগছে আজ নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী, কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে। চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে? রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায়? তুমি বলো কেন বানায়? আপনি জানেন বুঝি? এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্য। ওই যে টনি কাকারের গান আছে না, তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো? নয়না হাতের কর গুনে বলে, 10 জনের। হট! আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রফেসর। জানেন, আমার ক্রাশ ছিল মহেশ বাবু। তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী। তারপর কাশ থেকে সোজা আঙ্কেল। সালমান খানের বডি দেখছেন? কি বডি! বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছো? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিপির স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছো? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি, ওয়ান অ্যান্ড অনলি প্লেনের ড্রাইভার বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কদু তাহই লাও। এইসব বাদ দিন, আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড ও পূর্ণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি। পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর জন্য জিম করে বডি বানিয়েছি, মেয়েদের দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছা না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেছই, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা। আপনার আবার ইজ্জতও আছে? নেই না? ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই, তার হরণ হলেই বাকি। বলেই নয়নার সামনে দাঁড়ালো। নয়নার চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, আমার লজ্জা লাগছে। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছি, কি ভাষা ব্যবহার করছেন! আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করেছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলো। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশিম ভাববেন নিজেকে, সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্টাম্প কাট কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী, তাই তো আমার নিরহ ঠোঁটের এই দশা।
আপনার সাহস তো কম না, আমাকে এসব বলেন। তো আপনি কি নিজেই তো ইমরান হাশমির টু পিস। ইয়েস বেবি, তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের কারণ। আই নিউ ইউর লিপস জাস্ট 2 মিনিট, ফ্লেভার চেক করেই ছেড়ে দেব। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হলো ইমরান হাশমি। জি। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কেনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে কি এমন আছে এতে। তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্ধত্ত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটে স্টাম্প লাগিয়ে দিয়েছো, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্টাম্প তোমাকেও দেব। সদবোধ, সদবোধের কথা আসলে তো আপনি আরও অনেকগুলো পাওনা। আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে চলে যাব কিন্তু। নয়না সামনের দিকে তাকিয়ে বলে, হাই, আপনাকে তো পুরাই, বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করলো না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়ল। মিতা বেগম বললেন, কিরে তোদের হলো? হ্যাঁ আম্মু আসো। মিতা বেগম এসে বলে, মাশাল্লাহ, আমার বৌমাকে তো একদম পরি লাগছে, কারো নজর না লাগুক। আমি যাচ্ছি, তোরা আয়, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো, আর ঠোঁটের কোণে মুচকি হাসি। কেন, আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই, যা বলছি তাই করো, কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না। আপনি তাল গাছ, আমি আম গাছ, আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগাবে। তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দরী বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেটের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইলে হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলঞ্জনার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না, আমি জাস্ট। আর কিছু বলার আগেই লাবিব নীলঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুল সজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়েছে? কেন মনে পড়লো? তোর বর তোকে খুশি করতে পারেনি, তাই এক্সের কথা মনে পড়লো? ছাড়ো, আমার লাগছে, লাগুক। চুলগুলো মুট করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি। মিথ্যে বলেছিস, বল তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি, তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়লো? বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এই গল্পের পরবর্তী পার্ট চাইলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।